আজকে আবার আপনাদের কাছে এলাম বলবো বলে। আজকে আমি আর্জি করে ওই অভয়া মৃত্যুর ব্যাপারে আমি কিছু আমার পার্সোনাল অভিজ্ঞতা বলবো আমি। কারণ আমি আপনাদের কাছে, আপনারা হয়তো ভাবতে পারেন হেমেন মণ্ডল কী এমন পার্সোনাল অভিজ্ঞতা বলবে। আমার পার্সোনাল অভিজ্ঞতা এইটাই বলে দিচ্ছি, সে তাহলে বুঝতে সুবিধে হবে। আমি সিপিএম ৭৭ সালে এসেছিল, সেই থেকে আমি ৮৪ সালের ২৬শে জানুয়ারি অবধি সিপিএমের সঙ্গে লড়াই করেছি। আমার মনে হয় কলকাতা কেন পশ্চিমবাংলায় আমার মতো লড়াই করা সিপিএমের সঙ্গে কেউ করেনি। এবং সিপিএমের সঙ্গে করলে যা হয়, সিপিএম বিভিন্নভাবে আমাকে ফাঁসাবার চেষ্টা করত এবং বিভিন্ন কৌশল নিত। ওরা চায় যে আমি মার্ডার করি অথবা মার্ডার হই, দুটো ওরা চায়। কেন মার্ডার করলে জেলে ঢোকাবে, সে আমার সঙ্গে ছেলেরাই করুক আর যাই করুক। এ তো আর এখনকার মতো না যে অভিষেক ব্যানার্জি এই মুসলমান গুন্ডাদের দিয়ে মার্ডার করায়, কিন্তু মার্ডার খায় না এরা। কিন্তু অরিজিনাল মার্ডারকে লিঙ্ক করা যায়। কিন্তু রাজনৈতিক নেতা এই জন্যেই, নেতা কতখানি জানি না, কাঁথা কতখানি, এরা সেই জন্যে আরজিকরের এই অভয়া মৃত্যুর ব্যাপারে আমার বক্তব্য আছে। কেননা এটাই হচ্ছে যে আমি 79-এ আমাদের একজন ছেলেকে পুলিশ গুলি করে দেয়, ইনোসেন্ট ছেলেকে, মানে কোনো গণ্ডগোল ছাড়া গুলি করে দেয়। সিপিএমের হয়ে কাজ করছে, তাকে পুরনো অফিসাররা সবাই চিনবে, কেপি দত্ত নাম। তাকে পরবর্তীকালে জ্যোতিবাবুকে পুলিশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি করেছিল। হ্যাঁ, এই নামটা শুনলেই ওরা পুরনো পুলিশ অফিসার সবাই বলতে পারবে, কেননা লালবাজার তখন কন্ট্রোল করতে হবে। তাকে কেস খাইয়েছিলাম, সে পায়েও ধরেছিল আমাকে, কিন্তু আমি কম্প্রোমাইজ করিনি। কেননা সাধারণত রাজনৈতিক নেতারা ভাববেন না যে মার্ডার করলে মানে বেশিরভাগই কম্প্রোমাইজ হয়ে যায়, 99% কম্প্রোমাইজ করে। মানে কম্প্রোমাইজ মানে কিছুই না, সঙ্গে ছেলেরা ধরা পড়লে ফোন করে ছাড়ায়, এইগুলো হয়। ওটা সেটেল করা যায়, জানতে পারবে না পাবলিক, জানতে পারবে না, কিন্তু সেটেল হয়ে গেল, পুলিশ জানতে পারবে যে হেভেন সেটেল হয়ে গেল, এইটা হয়। কিন্তু আমি সেই লাইনে কোনোদিনই যাইনি। এবং পরবর্তীকালে আরও কিছু কিছু ঘটনা ঘটে যেত। আমার মতো ছেলে, আমাদের অভিজ্ঞতাও সেই রকম নেই। আমাকে একজন পুলিশ অফিসার, একটা ঘটনা ঘটেছিল, পুলিশই মেরেছিল। সেটি আমাকে একজন আমার সেনা পরিচিতি ছিল, আমাকে বলেছিল এটা গেম হিসেবে ধরে নাও। মানে কি, মানে গেম মানে যে কী জিনিস, আমার সেই মাথাটা খারাপ হয়ে গেছে। আমি গেম কী রে বাবা, মানে সঙ্গের ছেলে মেরে, পার্টির ছেলে মারা গেলে গেম করে রাজনৈতিক নেতা, এটাই করে। এই সোমেন মিত্তির দেখুন, কংগ্রেসি সেই সময়কার অজিত পাজা, এরা সব গেম করতে ওস্তাদ, একদম মার্ডারে গেম করবে। এইগুলোই হচ্ছে রাজনীতিতে খেলা বলে গেম। হ্যাঁ, তার পরবর্তীকালে আমি 87-এ আমাদের একজন ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। ওইটা আমার সঙ্গে ছিল, কিন্তু আমি আমার সঙ্গে একটা অন্য কাজ নোংরামি করেছিল বলে আমি আমার থেকে ওকে সরিয়ে দিই। তার প্রায় 84 সালের ঘটনার 3.5 বছর পরে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেললো অরবিন্দ সেতুর ওপরে। আমার অনেক কেসে ফেসিয়েছে, কিছু আমাকে প্রায় 39-40খানা কেসে তখন ফাঁসিয়েছিল আমাকে সিপিএম, কিন্তু আমাকে কোনো কেস দিতে পারে না। কারণ আমি তখন পায়ের ইঞ্জিওরি, আমার মোটরবাইকে অ্যাক্সিডেন্টে পায়ে হেভি ফ্র্যাকচার হয়েছিল, তাতে আমি বাড়িতেই শুয়েছি 5 মাস, কিন্তু আমাকে কেসে দেয়। এইগুলো বলতে চাইছি হচ্ছে এই কারণে যে এই কেসটাকেও একটা ইতিহাস। 87-এর কেস সিপিএম পরবর্তীকালে আমরা হাইকোর্ট করে সিপিএম ওটা খালাস করে দেয়। তারপরে এই কদিন আগে একজন লালবাজারের অফিসার, একটা সত্যজিৎ না কি নাম, চিনি ভদ্রলোকে, এই নারাজি কেসের কথা বলছিল। নারাজি কেসের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হয়। জানি না অভয়া কেসে নারাজি কেস করা যায় কিনা, আমার ঠিক সেই অভিজ্ঞতাটা আমার নেই। কিন্তু যেটা আমার একটাই অভিজ্ঞতা এর কেসে, অভয়ার কেসে, সেই দিন কেন সকালবেলায় ফার্স্ট আওয়ারে ওর মা বাবাকে নিয়ে হাইকোর্টে গেল না। পোস্টমর্টম স্টে মানে কি, হাইকোর্টের আন্ডারে পোস্টমর্টমটা হবে, হাইকোর্ট ঠিক করে দেবে। হাইকোর্ট ঠিক করে দেবে, হ্যাঁ, কে মানে আমাদের ফরেন্সিক ডাক্তার কারা কারা থাকবে। হ্যাঁ, এখন এখানে যেমন
সব ওপিনিয়ন দিয়েছে। হ্যাঁ, দিয়ে ওরা বলে যে যারা ওপিনিয়ন দিয়েছে সিনিয়র ওপিনিয়ন নিয়েছে, আমার ধারণার উপরে বলছি, এরা সব রাত্রির থেকে ওপিনিয়ন নেওয়া আরম্ভ করেছে। হ্যাঁ, এর ওপিনিয়ন নিয়ে এরা বলে দিয়েছে আমরা ওপিনিয়ন নিয়ে কিন্তু পুড়িয়ে মারতে হবে, পুড়িয়ে দিতে হবে ওকে। হ্যাঁ, না হলে কিন্তু ওপিনিয়নের কোনো ভ্যালু থাকবে না, এইটা নিশ্চয়ই বলেছে। সেই জন্যই ওরা অত তাড়াতাড়ি করেছে। আর এরা রাজনৈতিক নেতারা গাড়ির তলায় যাচ্ছে, পুলিশকে কখনো গাড়ির তলায় শুয়ে হ্যাঁ এইসব বিপ্লব করে, কিন্তু একখানা সিপিএম এর নামই লয়ার, হ্যাঁ, সে কিন্তু কোনো ব্যাপারে গেল না। হাইকোর্টে সে তারই নিয়ে যাওয়ার কথা, সে গেল না। সিপিএম এর যে লয়ার, সে কেন করলো না, আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে এইভাবে কেন করলো না, এত বড় চান্স কেন নিল না। আমার ডাউট ছিল মমতার সঙ্গে কোনো আন্ডারগ্রাউন্ড লাইন ছিল, কেননা হয় কি, আমি তখন আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম উনি কি টাকা চান, না টাকার ব্যাপার আছে, না অন্য কোনো ব্যাপার আছে। তখন আমাকে আমার দাদা কাম বন্ধু দাইয়া বললো ও টাকা পয়সা খায় না, উনি কিন্তু অজিত পাইয়ার বাবা, আমাকে বললো। আমি বুঝে নিলাম মানে অজিত পাইয়ার বাবা বলতে কি বোঝায়। সেই বলে এই যে কেসটা নষ্ট হলো, আমার যতখানি ডাউট, বা ক্রিমিনাল লয়াররা আরও ভালো বলতে পারবে আমার থেকে, কিন্তু আমার মনে হয় আমি খুব ভুল বলিনি। হ্যাঁ, এইটা এখন নিশ্চয়ই আবার নতুন করে শুভেন্দু অর্ডার দিয়েছে, হ্যাঁ, এটা নতুন করে হবে। কিন্তু এর সঙ্গেও তো আরো একটা যে 14 তারিখে যে ভাঙচুর হয়েছে, তার প্রথম নায়ক ছিল অতীনের থ্রু দিয়ে করিয়েছিল। হ্যাঁ, শুধু তাই না, ওখানে আমাদের আমাদের চিড়িয়া মোড়ের ওইখানে আনোয়ার এবং আরও কিছু মানে কংগ্রেসি ছেলে ওই সময়, আগে সাধন পান্ডে ছিল, এখন সব অতীন কন্ট্রোল করছে এগুলো শান্তনু, ডাক্তার শান্তনু ভালো বলতে পারবে, কেননা শান্তনু এ নিয়েও বলেছে, অতীনের ব্যাপার নিয়েও বলেছে। কেননা আমি শান্তনুকে ডাক্তার শান্তনুকে আমি চিনি কি জন্যে, ওখানে স্বপন বলে একজন আমার চেনাশোনা ছেলে ছিল, কিছু ব্যাপারে আমার সঙ্গে জেলে আলাপ হয়েছিল এবং আমার কাছে আসতো, অভিবাড়িতে আসতো। সেই থেকে শান্তনুর সঙ্গে আবার এই স্বপনের খুব মানে প্রথমে ঝগড়া ছিল, তারপরে বন্ধুত্ব হয়েছিল। আবার শান্তনুর নাম আবার ওখানে স্কোয়ার ফিট বলে একখানা নাম হয়েছিল, স্মৃতি চিড়িয়া মোড়, হ্যাঁ, সব জায়গায় ওই স্কোয়ার ফিটের নাম ছিল। হ্যাঁ, জানি না ওর, কিন্তু আমাদের অভয়ার সময় ও দেখলাম একটু বিক্ষুব্ধ হয়ে গেল, মানে মমতার বিরুদ্ধে। হ্যাঁ, মমতার মনে হয় কোনো কথা শুনিনি। এবং অতীন মানে আমি অতীনের ব্যাপারটা আরও বলতে পারবো, অতীন কি ছিল আর কি হলো। অতীনের বাবা, আমার সময় অতীনের বাবা ওখানে একটা নন্দর বোর্ড ছিল, ওখানে কাজ করতো, গার্ড থাকতো। হ্যাঁ, অতীন জানে, আর আমি সমস্ত অতীনের ইতিহাস জানি, অতীন কি বাড়িতে ছিল আর এখন কি হয়েছে, কত কোটি টাকার মালিক, এবং জামাইকে আবার প্রমোটার করেছে। এগুলো কেন, হ্যাঁ, আমাদের শুভেন্দুর এই সময় এই দেখা উচিত এখন। হ্যাঁ, এর জামাই কি করে হলো, অতীন কি করে, হ্যাঁ, পেনিলেস ছিল, কি করে 500 কোটি টাকার মালিক হলো, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে। এবং আমি জানি, হ্যাঁ, ও ট্রেলার ট্যাঙ্কার আছে, হ্যাঁ, এবং মানে এতে প্রমোটিংয়ে তো প্রচুর টাকা ইনভেস্ট করেছে, এবং তেলের ট্যাঙ্কারও আছে এতে বজবজে। হ্যাঁ, তেল মোবিলের কাজ করে, হ্যাঁ, দিল্লি রোডেও কাজ করে ওই তেল মোবিলের। হ্যাঁ, করে প্রচুর টাকা করেছে, এখন ভালো ছেলে হয়ে বসে আছে। কিন্তু আমার কাছে তো ভালো ছেলে হয়ে যাবে না, আমার থেকে আরও ভালো বলতে পারবে শান্তনু এখন সমস্ত খবরই ওর রাখে। কেননা দেখেছি ইন্টারভিউয়ে শান্তনু অনেক কিছু বলছে অতীনের নিয়ে। হ্যাঁ, অতীন যে এতে কি ধরনের ঘটনা ঘটছে, অতীনকে নিয়ে এসে একটু 3rd ডিগ্রি দিলেই পুরো 14 তারিখের ঘটনাটা পুরো বেরিয়ে যাবে, কারা ইনভলভ করিয়েছে বললেই জানা যাবে। কিন্তু একটু 3rd ডিগ্রি অল্প নিয়ে গেলে দিলেই, হ্যাঁ, 1 ডিগ্রি দিলেই সমস্ত বলে দেবে। উচিত ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করে, হ্যাঁ, সমস্ত কিছু বার করা, না হলে ও মানে বিভিন্নভাবে, কেননা এদের হাতে এত টাকা আছে, ক্যাশ টাকা আছে, এবং মেয়ে ছেলে আছে, এবং শুধু তাই না, এমন মেয়ে ছেলে আছে যে কারোর সঙ্গে বন্ধুত্ব করবে এরা, যার সঙ্গে
ওই মেয়ে ছেলে আর টাকা দিয়ে ফিট করে নেবে আর চেষ্টা করবে। আমার মনে হয় না বিজেপিতে কাউকে এভাবে ফিট করতে পারবেও, কিন্তু চেষ্টা চালিয়ে যাবে। আমি অতীনের শুধু বলছি না, বিজেপির যারা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তারা এখন বিভিন্ন রকম শুধু টাকা বাঁচাবার জন্য চেষ্টা করছে, আর কিছু চেষ্টা করছে না। ওরা জানে যে এইটুকু যতখানি চুরি করেছি ততখানি রাখতে পারি। কেন ছিল তো ঘুটে ঘুরনির ব্যাটা, সাইকেল ছিল না, এখন 1 কোটি টাকার গাড়ি চড়ছে সব। বাড়িতে 3টে 4টে গাড়ি আছে, আমাদের একটা গাড়ি তেল ভরাতে গেলে পুরো আমি মোটর বাইক বেশি চাপি। হ্যাঁ, একটা গাড়ির তেল কতখানি লাগে সেটা রোজগার করে করলে বুঝতে পারা যায়, কিন্তু এরা তো আর রোজগার করে করেনি। বাবা নন্দরবোর্ডের গার্ড ছিল, সে আর কতখানি করবে। এবার অজিত পাজার সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল, অজিত পাজার বাগান বাড়িতে যেত, ফুর্তি করতো। আবার অজিত পাজা তো কী নিয়ে সবচেয়ে ভালোবাসে সেটা আমি জানি সবচেয়ে বেশি। হ্যাঁ, আবার মমতা আবার এই যখন পার্টি তৈরি করে তখন কিন্তু অজিত পাজাকে দিয়ে পার্টির ব্যাপারে কাজ করিয়ে নিল, নিয়ে আবার প্রতিদাতি মেরে বার করে দিত। অজিত পাজাকে মারলে আমার ভালো লাগে, আনন্দ লাগে। এবং আমাকে একবার ইন্টারভিউয়ে যখন এসে গেছে, তৃণমূল এসে গেছে, কেন আমার তো সব শত্রুরা যাদের আমি মেরেছি তারা সব অজিত পাজা এই মমতার কাছে গিয়ে ভিড়েছে। যেমন সাধন পাণ্ডে বলুন, আমাদের অজিত পাজা বলুন, তারপরে আমাদের ওখানকার 2-3টে অতীন বলুন, আরও 2-3টে কাউন্সিলর দিচ্ছে, সবাই এর সঙ্গে মমতার কাছে ভিড়। আমাকে একটা চ্যানেলে আমি একবার ইন্টারভিউ দিতে গেছি, ওই সময় মমতা এসছে। আমাকে বললো, যদি আপনাকে মমতা ডাকে যাব না, আমার একটু কেস সম্বন্ধে ইন্টারেস্টেড আছে, সিপিএমকে কেসে ফাঁসানো। এই সময় এই যে মেদিনীপুর অঞ্চলে কাছাকাছি, আমরা মেদিনীপুর অঞ্চলে যে এই কেয়ালের নাম সুশান্ত, লক্ষণ শেঠ, ডালিম, এবং একবার একটা গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, সেই কেসগুলো কি হলো? আমার এইটাই যে সিপিএমকে কেন আসল কেসে ক্ষতি করলো না। ওরা এখন বলে বেড়ায় আমাদের কিছু করতে পেরেছে আমাদের। এরা এখন বুক ফুলিয়ে সুশান্ত, লক্ষণ শেঠ বলে বেড়ায় যে আমাদের তো কিছু করতে পারিনি না করিনি। এটাই, কেননা সিপিএম এ তো জানে নিজে আমি কি, সেই জন্য মনে হয় ওদের হিট করেনি। এই সময় আমার মনে হয় নতুন করে যদি কেসটা স্টার্ট করা যায় তাহলে ওই কেসগুলো স্টার্ট করা উচিত, এবং ভালো আয়ও যদি পড়ে কিভাবে তৈরি করতে হবে, কেস তৈরি করতে হয়, ম্যানুফ্যাকচার করতে হয়, উইটনেস ম্যানুফ্যাকচার করতে হয়, এগুলো কেসে জরুরি। এগুলো আমার অভিজ্ঞতায় বলছি, আমি অন্য কোনো কারণে বলছি না। কারণ আমার 87 সালের কেস 2026-এ চলছে, তার মানে বুঝতে পারছেন আমি কি, জ্যোতি বাসু কেসটা উইথড্র করে দিয়েছিল, নারাজি করে আবার চালু করে আমি 26 সাল অব্দি, 26-এও চলছে আলিপুর জজ কোর্টে। হ্যাঁ, আমার পিপিকে ফিট করেছে। আমি নিশ্চয়ই চাইবো এখন শুভেন্দুর সঙ্গে কথা বলে নতুন পিপি দিতে, কেননা আমার ইচ্ছেটা পূরণ হবে যে এদের কনভেকশন করাবো আমি। এই কিছু ছেলে আছে, বেশিরভাগ নকশাল, সিপিএমেরও আছে কয়েকজন। হ্যাঁ, এদের যে কনভেকশন করানো যেতে পারে 25 বছর পরেও, হ্যাঁ 25 কেন আরও বেশি, হ্যাঁ 30 বছর 35 বছর পরেও যে কনভেকশন করানো যায়, এটাই আমি দেখাতে চাইছি। হ্যাঁ, সেই জন্যে আমাকে ডাকিও নি, আর আমি তো আর দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবো না 2 পয়সার জন্যে। কেননা প্রথম কথা হচ্ছে সম্মান। এই যে কাউন্সিলাররা, এরা ভিখিরি ছিল, এরা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে, এরা তো আর সম্মান গেল কি না গেল, এসে গেল না এত কিছু। আর যেটা নিয়ে বলছি আরজিকরটা নিয়ে, হ্যাঁ একটু খুব ভালোভাবে সিবিআই আছে, কিন্তু তাতেও ভালো ভালো আয়োকে নিয়ে লালবাজারেই এমন অফিসার, রিটায়ার্ড অফিসার আছে যারা শুভেন্দু চাইলেই, হ্যাঁ কি ফল্ট হয়েছে, কি ফল্ট করা হয়েছে, কমিশনার যে কি করেছে 2 নম্বরই। লালবাজারে কিন্তু এইরকম না, আমি যে লালবাজার দেখেছি, হ্যাঁ সেই লালবাজার এই সিপিএমও পারিনি লালবাজারকে ভাঙতে। এই মমতা কিন্তু লালবাজার এই মার্ডারটায়, অভয় মার্ডারে দেখিয়ে দিল লালবাজারকেও আমি কিনতে পারি, বা লালবাজারের আয়োরাও বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এইটাই আমার খুব সাবধানে, খুব সচেতনভাবে করতে হবে, না হলে এই কেসে কনভেকশন করানো খুব মুশকিলই ব্যাপার। আর আমাদের বেইমান তো আছেই, এই অতীনের মতো ছেলে, এরা একটা ভাবতে পারলো না একটা মায়ের একই মেয়ে কিভাবে হত্যা করলো। আর এর নায়ক কিন্তু, হ্যাঁ এটা আমি শুধু অভিষেককে দোষ দিতে চাই না, আমি দোষ দিতে চাই হ্যাঁ মমতাকে। মমতা ওকে ভালোবাসা দিতে পারিনি,
ছেলেকে ভালোবাসা দিতে হয়। ওর ওর আমার মনে হয় ওর মমতা এক সময় গোপালনগরের মোড়ে ফার্স্ট স্টেশনে গলায় দড়ি দিতে গেছিলো, কেউ জানে কি, মনে আছে কিনা জানি না, সিনিয়ররা নিশ্চয়ই জানে। মমতা গোপালনগরের মোড়ে বলেছিল গলায় দড়ি দিয়ে মরে যাবো আমি। জানি না ওর ছেলে ফার্স্ট স্টেশনে কিছু করতে পারে, আর সেটা হচ্ছে মায়ের জন্যই ফার্স্ট স্টেশন আসবে। হ্যাঁ, কেননা এই যে নোংরা কাজে জড়িত, এই ও নিশ্চয়ই কিছু খুনের বড় বড় খুনের কাজেও ভালো করে ইনভেস্টিগেশন করলে, যাদের সঙ্গে মিশেছে তাদের খুনগুলো ইনভেস্টিগেশন করলেই ও এসে যাবে লিঙ্কে। হ্যাঁ, অভিযোগের ছোটোখাটো চুরি চামারি না, চুরি চামারি ছেড়েই দিন। এবং শুধু তাই না, এরা মমতা ইচ্ছে করলে, হ্যাঁ, আমাদের চন্দ্রবাবু নাইডুর মতো পশ্চিমবাংলার ফান্ড চাইতে পারত, কিন্তু এ তো ফান্ড চাইবে না, তো ছেলেকে চোর তৈরি করে নিয়েছে। এখন আর কেঁদে কি হবে আর জানি না, পরবর্তীকালে আবার দেখছি যে কংগ্রেসের কাছে যাবে, কিছুই হবে না। সোনিয়া দেখবে যে ওর ছেলে হাতছাড়া হয়ে গেল, হ্যাঁ, রাহুল দেখবে হাতছাড়া হয়ে গেল, হবে কিছুই না। লাভ একটা সময় মনে হবে কেন মমতার সঙ্গে আমি বন্ধুত্ব করলাম বা পার্টি একসঙ্গে করলাম। মমতার সঙ্গে যদি ও অ্যাডজাস্ট করে, ওই নিজের ছেলেকে হারাতে হবে, এইটুকুনি জেনে রাখুক, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। এই বলে শেষ করলাম, আবার অন্য দিন অন্যভাবে বলবো।